হ্যালো হ্যালো হ্যালো, ওই এটা দাও আমাকে তাহলে। হ্যালো, আজকে একটি বিশেষ দিন। বিশেষ দিন মানে হয়তো গত হাজার বছরের মধ্যেও এরকম ভয়ঙ্কর দিন আসেনি ভারতবর্ষে। অন্যান্য দিনের থেকে আজকের এই সময়গুলো আমরা জানি না যে কেন আলাদা। আলাদা মানে কত আলাদা, যা কল্পনার অতীত। আজ এমন এক ঐতিহাসিক সংগঠনের আমন্ত্রণে আপনাদের কাছে এসেছি। আপনারা জানেন দারুল উলুম দেওবন্দের কথা। সেই সিপাহী বিদ্রোহের সময় যারা গোপনে মানুষের ঘরে ঘরে পৌঁছে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে লড়াইয়ের প্রস্তুত করেছিলেন এবং স্বাধীনতার ডাক দিয়েছিলেন, হুসেন আহমেদ নাদানির কথা আপনারা জানেন। ইতিহাস এগুলো ভুলে গেছে, ভুলে যায়নি, ভোলানো হয়েছে। আজকে সেদিনের নন্দীগ্রাম আন্দোলন আজকে পৃথিবীর সেরা অন্যতম আন্দোলন, কৃষক আন্দোলন। যে আন্দোলনের প্রথম যারা ছিল তারা জামাতে উলেমা হিন্দ এবং সিদ্দিকুল্লাহ সাহেব। এগুলো ভোলা যায় না। এগুলো যারা ভুলিয়ে দেওয়ার চেষ্টা করে তারা ধূর্ত। কেন আজকে বহু বক্তার কাছে শুনলেন ভারতের স্বাধীনতা সংগ্রামের কথা। এতদিন আমরা শুধু সম্প্রীতির কথাই বলে এসেছি, কিন্তু আজকে কেন এই 25তম স্বাধীনতা বা 76তম স্বাধীনতা, 75 বছর স্বাধীনতার প্রাক্কালে পুরনো স্মৃতি, পুরনো ইতিহাস ঘাঁটতে হচ্ছে। এই ইতিহাস, এই স্মৃতি কখন ঘাটে? মানুষ যন্ত্রণায় পড়লে ঘাটে, ছোটবেলার কথা মনে পড়ে। আজকে প্রত্যেকজন বক্তার মুখে বারবার ফিরে আসছে মুসলিম বিপ্লবীদের কথা, যাদের বঞ্চনা 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 ইতিহাসের পাতা থেকে সম্পূর্ণ নিক্ষেপ করে দেওয়া হয়েছে, বাদ দেওয়া হয়েছে। তাদের কথা ঘুরে ফিরে আসছে কেন? আমি শেষে এই ডকুমেন্টগুলো দেখাবো। তার আগে এই ভূমির কথা কেন বলছি? তাম্রলিপ্ত জাতীয় সরকার আপনারা এই মেদিনীপুরেই তৈরি করেছিলেন ভারতবর্ষের প্রথম স্বাধীনতা সংগ্রাম। নন্দীগ্রাম আন্দোলনের ইতিহাস কথা সারা পৃথিবী জানে। সেই আন্দোলনে মুসলিম ভাইদের ভূমিকা ইতিহাস হয়ে থাকবে যদি এই নড়াধমরা ইতিহাস বিকৃত না করে। আজকে আচ্ছা বলুন তো, ভারতবর্ষের স্বাধীনতা শব্দটার অপোজিট, উল্টো হচ্ছে পরাধীনতা, তাই তো? তাহলে 1757 সালে পলাশীর প্রান্তরে ভারত পরাধীন হয়েছে ব্রিটিশ সরকারের দ্বারা, ইস্ট ইন্ডিয়া কোম্পানির দ্বারা। তাহলে সেই 1757 সালের আগের সময়টাকে কি বলা হচ্ছে? সেটাই তো স্বাধীনতার সময় বলা হয়, তাই তো নাকি? যদি 1757 সালের পরের অংশটা পরাধীন হয়, তাহলে তার আগের অংশটা স্বাধীন। তাহলে কাদের সময়টা ছিল স্বাধীনতার সময়? মুসলমানদের সময়টা ছিল স্বাধীনতার সময়। এটা ভুলে গেলে চলবে না। আজকে গত দুদিনের কথা, আমরা বছর 4 ধরে একই কথা বলতে বলতে মুখ দিয়ে রক্ত উঠে গেল। এই আরএসএস যে সময় ভারতবর্ষের কোনায় কোনায় স্বাধীনতার লড়াই করছে আমার হিন্দু মুসলমানের ভাইরা,
জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড থেকে শুরু করে, ভারত ছাড়ো থেকে শুরু করে, সাইমন কমিশন থেকে শুরু করে প্রত্যেকটা আন্দোলনে যখন হিন্দু মুসলমান কাঁধে কাঁধ মিলে লড়াই করছে এবং সংখ্যার দিক থেকে মুসলমানরা বেশিরভাগ প্রাণ দিচ্ছে, রক্ত ঢেলে দিচ্ছে, তখন এই আরএসএস এর গোলওয়ালকার, তার ভাইরা, তার সাথী কেশম বলিরাম মুঙ্গে, তিনি মুসলিমের কাছে গেলেন ইটালিতে, যে ভারতবর্ষ যখন আর্য রাষ্ট্র করব বা ব্রাহ্মণ রাষ্ট্র করব বা তথাকথিত হিন্দু রাষ্ট্র করব, তখন এই দেশের ইন্ডিজিনাস পিপল মানে মূল নিবাসী মানুষকে কিভাবে টর্চার করব শিখতে, কি নৃশংসভাবে না খাইয়ে মারা যায়, কিভাবে গলা টিপে মারা যায়, এগুলো ট্রেনিং নিতে গেছিল মুসলিনের কাছে, ফ্যাসিজম শিখতে গেছিল। ওখান থেকে ফিরে এসে কেশব বলিরাম মুঙ্গে গেলেন জার্মানিতে হিটলারের কাছে। হিটলারকে বলেছে 60 লক্ষ ইহুদিকে কি কিভাবে মেরেছেন আপনারা একটু শিখিয়ে দিন, কারণ আমরাও ভারতবর্ষের আর্য রাষ্ট্র করব, আমরা ইতিহাস পাল্টাবো, আমরা অনার্য সভ্যতা মহেঞ্জোদড়ো হরপ্পা পঞ্চতলকে ধ্বংস করে আমরা 2500 বছর পর বৈদিক যুগ করেছি, সেই ইতিহাস পাল্টে দেবো। আজকে গোলওয়ালকার বলছেন আরএসএস এর প্রতিষ্ঠাতা, মানে অন্যতম সরসংঘচালক, বলছে হরপ্পা মহেঞ্জোদড়ো সভ্যতা হচ্ছে আর্য সভ্যতার অংশ, অথচ আমরা 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 তৈরি করেছিলাম হরপ্পা মহেঞ্জোদড়ো সিন্ধু সভ্যতা, যা ছিল একটি নগর সভ্যতা। সেখানকার পেন্টিং, সেখানকার পুরাতত্ত্ব, সেখানকার ড্রেনেজ সিস্টেম আজও ইঞ্জিনিয়াররা ভেবে অবাক হয়ে যায় কি করে তৈরি করেছে। সেখানে লিপি ছিল। রাজ্যে খড়গপুর আইআইটি কলেজ বিশ্বের অন্যতম, সেইখানে ইতিহাস রচনা হচ্ছে, পোস্টার করা হয়েছে না বৈদিক সভ্যতার একটা অংশ হচ্ছে হরপ্পা মহেঞ্জোদড়ো সভ্যতা। ওরে খেপা, বৈদিক সভ্যতা, আর্য সভ্যতা এরা লুটেরাদের সভ্যতা, অশিক্ষিত সভ্যতা। ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদার বলছেন এরা ছিল হা ধরে, কারণ হরপ্পা মহেঞ্জোদড়ো ধ্বংস করার পর ইটটাকেও এরা সংগ্রহ করে রাখেনি। তাই আর্য সভ্যতা ছিল গ্রামীণ সভ্যতা, ইটের ব্যবহার তারা জানতো না, তারা লিপি তৈরি করতে পারতো না। তার 2500 বছর আগে আপনারা, আমরা, আমাদের পূর্বপুরুষরা লিপি তৈরি করেছে, সভ্যতা তৈরি করেছে, আর আজকে তাদেরকে ধ্বংস করতে চাইছে ওই রাশিয়া উরাল অঞ্চল থেকে আসা মোহন ভগবতের দল। কি বলছে গোলওয়ালকার? বলছে হ্যাঁ ঠিকই, আর্যরা, আমরা বামুনরা উড়াল অঞ্চল রাশিয়া থেকে এসেছে ঠিকই, কিন্তু সেই রাশিয়ার উড়াল অঞ্চলটা ছিল বিহার উড়িষ্যার পাশে। এত বড় মূর্খ, আর সেই মূর্খের সঙ্গে হাত মিলিয়েছে আজকের বাংলার তথাকথিত লেখাপড়া যারা বেশ কিছু মানুষ, যারা আপনাদের কাছে নেতা বলে দাবি করে। গোলওয়ালকার বলছে হিটলার আমাদের আদর্শ, তার নীতি মেনে ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র করতে হবে। এই আরএসএস এর গোলওয়ালকার, যার বইটাকে বেদ বলে মানা হয়, যার বই অনুযায়ী আজকে মনুবাদী বা হিন্দুত্ববাদী রাষ্ট্র তৈরি হচ্ছে, তিনি 1959 সালে মাদ্রাজ ইউনিভার্সিটিতে এসে বক্তব্য রাখছেন। এসসি এসটি ওবিসি মাইনরিটিদের মেয়েদের যার সঙ্গে বিয়ে হোক তার প্রথম বাচ্চাটা হতে হবে বামুনের। এত বড় কুলাঙ্গার, এরাই দেশ শাসন করছে, এরাই নাকি ভারতবর্ষকে পৃথিবীর অন্যতম করবে। কত বড়! আজকে আপনাদের এখানে একদা এক তথাকথিত বর্ণবাদী নেতা, যাদেরকে আপনারা কোলে পিঠে করে মানুষ করেছেন, দাদা 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 দাদা, ভাই 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 বলে আই খেয়ে যা খেয়ে যা,
আসে ইফতার পার্টিতে এসে বসে নামাজ করার নাটক করে। আমি কখনো অতীত ভুলি না, এত বড় বড় ভাষণ দিয়ে গেল আর দু চোখ চকচক চকচক করছে। এই নন্দীগ্রামে কতগুলো এসসি এসটি ওবিসি মাইনরিটি আছে, কতগুলো তথাকথিত নিম্ন বর্ণের মানুষ আছে, কারণ তাদেরকে দাস বানাতে হবে। গত দুদিন আগে সেই বাবুরা, সেই শুভেন্দু অধিকারী বাবুরা আইন তৈরি করছেন। বাবা সাহেব আম্বেদকরের তৈরি, আমাদের প্রাণের, আমাদের ভালোবাসার, আমাদের মর্যাদা রক্ষার সেই সংবিধানকে ছিঁড়ে কুটি কুটি করে ফেলে নতুন করে সংবিধান রচনা করলেন। 30 জনকে নিয়েছেন সেই কমিটিতে। তার মধ্যে আছে সুপ্রিম কোর্টের বড় বড় উকিল, আছে স্বরাষ্ট্র দপ্তরের বড় বড় মানুষ, আছে তথাকথিত হিন্দুদের বড় বড় নেতারা। তারা যে সংবিধানটা রচনা করলেন, আমার মাইক যত দূর যাচ্ছে, যত দূরের শুভেন্দু বাবুর বাচ্চারা আছে তারা শুনে বগল বাজাবে, কারণ সেখানে লেখা আছে মুসলমান এবং খ্রিস্টানরা নাগরিকত্ব, খ্রিস্টানরা ভোটাধিকার পাবে না ভারতবর্ষে, ভোটাধিকার পাবে না। অর্থাৎ গোলওয়ালকার কি বলেছে? গোলওয়ালকার উই আর আওয়ার নেশন হুড ডিভাইন বা বাঞ্চ অফ থটে বলছে মুসলমানরা খুব ভালো। ঠিক উনি আবার বলেছেন পৃথিবীর মধ্যে সেরা ধর্ম হচ্ছে বৌদ্ধ ধর্ম। এরা, এই বৌদ্ধরা ঘোড়াকে যে জল দিত সেই জলটা ছেঁকে দিত। এরা শিক্ষা, এরা সনাতন বলতো, আজকে সনাতন 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 করে, ওটা বৌদ্ধদের নীতি কথা যারা সনাতন, ওইটাকে সনাতন বলা হয়। সেই সনাতন ধর্মের মানুষ এত ভালো, এরা অস্ত্র ছেড়ে দিয়েছিল। তাই আমরা আরএসএসরা বা মনুবাদীরা ভেবেছি অত ভালো ভালো নয়, তাই ওদের কেটে দিয়েছি। অত ভালো ভালো নয়, তাই পৃথিবীর শ্রেষ্ঠ অন্যতম ধর্ম সেই বৌদ্ধ ধর্মের শেষ মৌর্য সম্রাট বৃহদ্রথকে, বাচ্চা ছেলে বৃহদ্রথ ব্রাহ্মণ, মানে আমাদের মূল নিবাসী মানুষের, মূল নিবাসী মানুষ একটু সহজ সরল সাদা। আবার যদি এই শুভেন্দু বাবু আপনাদের কাছে এসে বলে চাচা ভালো আছো, কেমন আছো, কাইটা করে যদি বলে, আপনারা সঙ্গে সঙ্গে বলবে আয় বাবা খেয়ে যা, বস। এটাই মূল নিবাসী মানুষের ধর্ম। তো মূল নিবাসী মানুষ সেই শেষ মৌর্য সম্রাট, তার প্রধান সেনাপতি ছিল পুষ্যমিত্র শুঙ্গ বামুন। সে তো সবসময় মানে একদম সম্রাট ভক্ত, সম্রাটকে কোলে নিয়ে থাকতো, ভালোবাসা দিত। কিন্তু যখন গার্ড অব অনার দিচ্ছে, সেই গার্ড অব অনার অনুষ্ঠানে শিশু বৃহদ্রুত আমাদের পূর্বপুরুষকে কোলে তুলে নিয়ে মুহূর্তের মধ্যে তার গলাটাকে দ্বিখণ্ডিত করে দিয়েছিল এবং ঘোষণা করেছিল যারা বৌদ্ধ ভিক্ষুকদের মুন্ডু কেটে আনতে পারবে তাদেরকে স্বর্ণ মুদ্রা দেওয়া হবে। সেদিন সরজু নদী ভাসিয়ে দিয়েছিল লক্ষ লক্ষ বৌদ্ধ ভিক্ষুকের মূল কাটা মুন্ডুতে লালে লাল করে দিয়েছিল। ঠিক যেভাবে স্বাধীনতার আগে থেকে আপনারা রক্তের বন্যা বয়ে দিয়েছেন এই ভারতবর্ষকে বাঁচানোর জন্য। আর যারা ভিক্ষুকিনী ছিলেন, যারা নীতিকথা শেখাতেন, সেই আপনার আমার মা বোনেরা, তাদেরকে ধরে মন্দিরের মধ্যে ঢুকিয়ে তাদেরকে গণধর্ষণ করত এই বামুনরা, এই তথাকথিত উচ্চ বর্ণের মানুষরা দেবদাসী বানিয়ে দিয়েছিল। স্বাধীনতা, স্বাধীনতা তো কয়েকদিনের জন্য, এরপরে যেটা দেখাবো। কিন্তু তার আগে ভারতবর্ষের মূল নিবাসী মানুষের স্বাধীনতা তো দিয়েছে আরব থেকে আসা ব্যবসাদারদের
সমস্ত নৌকোয় করে চলে আসতে পারে মৌলানা হাফেজরা, যারা ভারতবর্ষকে এই ৬৭০০ রকম ভাগে ভিন্ন হওয়ার মূল নিবাসী মানুষ, যাদেরকে দাস বানিয়ে রেখেছিল, যাদের গলার মধ্যে ঠুলি দিত, যাদের কোমরের মধ্যে ঝাঁকা দিয়ে বাঁধা থাকতো, যাদের ছায়া বানানো নাকি পাপ, সেই মানুষগুলোকে বুকে জড়িয়ে ধরে মানুষের মর্যাদা দিয়েছিল। সেই মানুষগুলোই আপনারা জান যাবে, তবে ইসলামের অপমান আপনারা সহ্য করবেন না, কারণ ইসলাম স্বাধীনতা দিয়েছে ভারতবর্ষের মূল নিবাসী মানুষকে। আজ বড় বড় ভাষণ দিচ্ছে। আমার পূর্ববর্তী বক্তারা বললেন, দীপক ব্যাপারী বললেন, গত কয়েকদিন আগে একটা আরটিআই করা হয়েছে, তাতে ভারতবর্ষ সরকারের স্ট্যাম্প লাগানো। আরটিআই বলছে, মানে গোটা বাংলায় হলো, নরেন্দ্র মোদীর বাবার 11 লক্ষ টাকা তার চেনা জানা আত্মীয়জনদের দিয়া দিছে গিয়া, 11 লক্ষ কোটি টাকা দিয়া দিছে গিয়া নরেন্দ্র মোদীর বাবার টাকা। মাত্র কয়েকদিন আগে ৭২,০০০ কোটি টাকা গৌতম আদানিকে দিয়া দিছে গিয়া। আর আজকে বলছে ও গরু পাচার করে, ও টাকা চুরি করে। আরে সারা পঞ্চায়েতের এবং আজকের যা সমাজ ব্যবস্থা, একটা ছোটখাটো নেতার বাড়িতেই কোটি কোটি টাকা থাকে। এটাই ভারতবর্ষের সমাজ ব্যবস্থা হয়ে দাঁড়িয়েছে। কয়েকদিন আগে আমাকে মোহাম্মদ সেলিম ফোন করলেন, আমি রেসপেক্ট করি। কেন করি? মূল নিবাসী মানুষ হয়েছে বামফ্রন্টের রাজ্য সেক্রেটারি। যে বামফ্রন্টের 80% মানুষ ছিল ব্রাহ্মণ্যবাদী, আজকে একজন মুসলমান হয়েছে রাজ্য সেক্রেটারি। একমাত্র সে বারবার বলছে, কোন মিডিয়া দেখাচ্ছে না, সে কিন্তু বলছে এনআরসি চলছে, এনপিআর চলছে। তার কথাগুলো বলা হয় না, নিউজে দেয় না। সেলিম আমাকে বলছে, আমাকে সবাই গালাগালি দিচ্ছে, আপনি আমাদের নামে তেরে গালাগালি দিচ্ছেন এই পার্থকে বাঁচানোর জন্য, অনুব্রতকে বাঁচানোর জন্য। আমি বললাম, না গুরু, আমি কাউকে বাঁচানোর অধিকার আমার নেই, সত্য বলার অধিকার আমার আছে। যেই মাত্র 17 বছরে ৫,৪৪০টা কেস করে 23টা সফল পায়, যে সিবিআই এনআইএ মানুষকে ধরে ধরে মাওবাদী নকশাল করে 10 বছর 20 বছর লাগার পর মাত্র 2% সাকসেস পায়, এই নীতি আমরা মানি না। আমরা বলতে চাইছি, আইন আইনের পথে চলুক, কিন্তু বাংলার দিকে চোখ তুলতে আসবে না। বাঙালি এবং বাংলাকে রক্ষা করার জন্য আমরা কি রূপ ধারণ করতে পারি তোমরা জানো না। সেলিমকে বললাম, আজকে ভারতবর্ষের অবস্থা এরকম, নতুন সংবিধানের নামে এরকম হচ্ছে, তোমরা সেদিকে নজর দাও, প্রতিবাদ করো, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করো, রাজনীতিতে করতেই হবে, কিন্তু ব্যালেন্সটা ঠিক রাখো। আসল উদ্দেশ্য কি? আমার দেশের ছেলেমেয়েরা পড়াশোনা করে চাকরি পায়নি, তাদের নাম উঠেছে, তাদের টাকা এই বাবু খেয়েছিলেন, সেটা তো লোকেও জানবে না, কারণ তিনি এখন মোদির ভাই হয়েছেন, তাই সেই টাকাগুলো লোকে খেয়ে নিয়েছে। এবার তাদের চাকরিটা কি করবে, এটা হলো আসল সাবজেক্ট। কিন্তু সাবজেক্টের থেকে অন্যদিকে ঘুরিয়ে তুমি ব্লু ফিল্ম দেখাচ্ছ। টিভি খুললেই পার্থ কটা মেয়ের সঙ্গে কি করেছে, আমরা ব্লু ফিল্ম দেখতে এসেছি। আমরা বাঙালি, আমরা বাংলাকে রক্ষা করতে চাই। এই করে আজকে মূল সমস্যা থেকে সরিয়ে দিয়েছে। মানুষ দুবেলা দুমুঠো খাওয়ার অবস্থা থেকে বাইরে চলে গেছে। হাজার হাজার কোটি কোটি মানুষের চাকরি নেই, গ্যাসের দাম হু হু করে বেড়ে চলেছে, আর প্রত্যেক দিন
একটা করে ডাকবিলোক দিচ্ছে, ওই বকটুল থেকে আরম্ভ করে প্রতিদিন মানুষ টিভি খুলছে আর পাঠ্য গরু 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 অনুব্রত অনুব্রত অনুব্রত। আর এদিকে দেখুন, এটা টাইমস অফ ইন্ডিয়া, টাইমস অফ ইন্ডিয়া গতকালকের আনন্দবাজার দেখবেন পোর্টাল, এই সমস্ত পেপারগুলোতে বলা হচ্ছে মুসলমানরা ভোটাধিকার হারাবে, 2024 সালের মধ্যে মুসলমান এবং খ্রিস্টানদের কোনো ভোটাধিকার থাকবে না। তাই স্মৃতি ঘাটা, তাই তো? আসল স্মৃতিগুলো আমরা এই কারণেই ঘাটছিলাম, যারা এই ভারতবর্ষের মূল মানুষ, যারা 85%, যারা এই ভারতবর্ষের রাজ্য, যাদের রক্ত ঘামে তৈরি হয়েছে এই ভারতবর্ষের ইমারত, সেই তাদের কাজকে তুমি বলছো ভোটাধিকার থেকে বঞ্চিত। খুব আনন্দ পাচ্ছে হিন্দু ভাইরা। এর পরেরটা বলছি, একটু সাসপেন্স রেখে রেখে বলছি। ওখানে আবার লেখা আছে, কি লেখা আছে? চতুর্বর্ণ ফিরে আসবে, অর্থাৎ সেই নমশূদ্র সম্প্রদায় যাদের বেশিরভাগ জন এখন শুভেন্দু দাদা 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 করেন, মোদি বাবা 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 করেন, তাদের পেটের কাছে আবার ঝাঁটা ঝুলবে, আবার গলায় ফুলি ঝুলবে, কারণ এটাই বর্ণ ব্যবস্থা। বলা আছে যে তারা আবার বর্ণ ব্যবস্থায় ফিরবে। কি করে বোঝা যাবে বর্ণ ব্যবস্থা? একটু ভাবার চেষ্টা করুন। এই লকডাউনকে কেন্দ্র করে 2.5 লক্ষ স্কুল বন্ধ করে দিয়েছে ভারতবর্ষে। এই 2.5 লক্ষ স্কুলে কারা পড়াশোনা করত? আপনার আমার মতো এসসি এসটি ওবিসি মাইনরিটি মূল নিবাসী মানুষের সন্তানরা, তারা লেখাপড়া না শেখে আজ থেকে 20 বছর 30 বছর পর তারা দাস হয়ে যাবে। 8 ঘন্টার ডিউটি, সারা বিশ্ব তোলপাড়, 8 ঘন্টার লড়াই, আজকে সেটা হয়ে গেল 12 ঘন্টা। আদিবাসীদের কোনো অধিকার নেই। আরএসএস বলছে আদিবাসী নয়, ওটা বনবাসী। তাই ওদের হাজার হাজার বিঘে জমি আদানি আম্বানির মতো লোকেরা কেটে নিলেও তাদের কথা বলার অধিকার থাকবে না। আইন হয়ে গেছে, সমস্ত আইন হয়েছে মূল নিবাসী মানুষের বিরুদ্ধে। শুভেন্দু বাবু কি করবেন? বর্ণবাদ, মানুষকে টুপি পরিয়ে আমার নন্দীগ্রামের মানুষ যাদেরকে হিন্দু মুসলমান খেলা লাগিয়ে দিয়ে দাস বানাতে চলবে না। 1948 সালের 19শে জুলাইয়ের আগে কাগজ কজনের আছে? আমরা যদি হাত তুলতে বলি, আমার মুসলমান ভাইরা কুটিয়ে পাকিয়ে হলেও হাতটা তুলবে, আছে বলি। কিন্তু যদি বলি ওরে ভাই হাড়ি বাদ দিই, কেমন কামার কোমর 30 আমার ওবিসি ভাইরা, তোদের কি 1948 সালের আগের কাগজ আছে? ওরা বলবে নেই, আমাদের শুভেন্দু বাবা আছে। তোর বাবা মায়ের ভোগে যাবে, সেটা বুঝে নিতে হবে। ওটাই ভারতবর্ষের আইন। কি বলছে? শাস্তি দেওয়া হবে। কিরকম শাস্তি? একদম স্পষ্ট করে লিখে দিয়েছে যে ত্রেতা যুগ এবং দাপর যুগের শাস্তি ফেরত আসবে। অর্থাৎ বুকে পাথর চাপিয়ে মারা, বলি করে দেওয়া, আবার সতীদাহ প্রথা শুরু হবে, আবার হতে পারে নরবলি। তার আইন তৈরি হচ্ছে, একদিকে জল মারছে। ইন্টারন্যাশনাল খবর বিবিসি নিউজে দিয়েছে, সমস্ত পত্র পত্রিকায় বেরিয়েছে। আর এটা জল মারছে। আন্দোলন কতটা হয়? হিন্দুরা ভয়ে আন্দোলন করবে না, হিন্দুরা লোভে আন্দোলন করবে না, ভাববে আমি নাগরিকত্ব পাবো। আর মুসলমানরা নুপুর শর্মা কেসে দেখিয়ে দিয়েছে, সারা তোমার মাথা ভেঙে দিয়েছে পৃথিবীর কাছে। কাল থেকেই শুরু হয়ে যাবে হয়তো এই সংবিধান, ভারতের সংবিধান রক্ষা করার জন্য। আর আমরা ভোট দিতে পাবো না। দেখুন
কত বড় আন্দোলন হবে, শুভেন্দু অধিকারী বেঁচে ফিরবে কিনা আমরা দেখবেন। সমস্ত মানুষ তার বাড়ি ঘেরাও করবে, কারণ এই আইন তারা করেছে, এই সংবিধান পাল্টেছে, কিন্তু এখনো পর্যন্ত একটা বারও আপনাদের কাছে বলেনি আমি রিজাইন দিলাম, আমি চাইনি এরকম, আমি রিজাইন দিলাম। 48 সালের 19 জুলাইয়ের আগে কাগজ যাদের নেই, এগুলো তো গেল। যারা নাগরিক হবে তাদের জন্য বর্ণ ব্যবস্থা, মাথার উপর থাকবে বর্ণ হিন্দু, পায়ের নিচে থাকবে এই মূল নিবাসী মানুষ, এসসি এসটি ওবিসি। মুসলমানরা কিন্তু বেনাগরে হবে, মুসলমানরা ভোট দিতে পারবে না, নেতা মন্ত্রী হবে না, চাকরি বাকরি পাবে না। না পাক, আপাতত বলছি, এটা হৃদয়ের কথা নয়, লজিকের কথা। না পাক, অল্প খেয়ে বন্ধু বান্ধবকে নিয়ে সকলে ধনী দরিদ্র সবাই ঈশ্বরকে ডেকে দিনটা কাটিয়ে দেবে ভারতকে ভালোবেসে, কারণ সে নাগরিক তো থাকছে। আর হিন্দু বাস্তব শান্তনু ঠাকুর, কবিয়াল অসীম সরকার, নীতিশ, জগন্নাথ হালদার, এরকম আপনার এলাকায় অজস্র যাদের 1948 সালের কাগজ নেই, তারা হবে রোহিঙ্গা, রাষ্ট্রহীন রোহিঙ্গা। সারা পৃথিবীতে তাদের কোনো মাটি থাকবে না। তাই বাঁচতে চাইলে সবাই দুকে ঘেরাও করুন, প্রশ্ন করুন, বলুন কোথায় লেখা আছে হিন্দুরা নাগরিকত্ব পাবে। ওর পাবের ক্ষমতা নাই দেখানো ব্রাহ্মণ্যবাদ। হ্যাঁ, মানুষগুলোকে যাদের ঘাড়ের ওপর উঠে তুমি আজকে মৌরুষি পাট্টা দেখাচ্ছ, তুমি আজকে বাংলার মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছো, সেই মানুষগুলোকে কৃতদাস বানানোর কথা ভাবতে তোমার লজ্জা করে না সারা বেঈমান? আজ অনেক রাত হয়ে গেছে, অত্যন্ত সিরিয়াস কথা। গতকালকে আনন্দবাজার পোর্টাল খুলবেন, মোদি বাবুরা জল মারছে, কেউ কেউ কায়দা করে বলছে এটা আমরা বলিনি, কিন্তু প্রেস কনফারেন্স হয়ে গেছে, অল ইন্ডিয়ায় অল ওয়ার্ল্ডে প্রচার হয়ে গেছে। আপনারা ঘেরাও করুন, বিজেপি নেতাদের বাড়ি যান, যে বলুন কোথায় লেখা আছে হিন্দুরা নাগরিকত্ব পাবে, সেই কাগজটা দেখাও। আর শুভেন্দু বাবুকে ঘেরাও করে বলো তোর বাপের ক্ষমতা কোথা থেকে আসে, সংবিধান পাল্টাবি, সারা একবারও প্রতিবাদ করলি না। ও বলতে পারতো তো যেটা ভুল হয়েছে আমি কথা বলে দেখি, সেসব বলবে না, কারণ ওপরে ভালোবাসা দেখিয়ে তলায় তলায় ছুরি নয়, একদম গলার নলি কেটে দেওয়ার সমস্ত ব্যবস্থা ওরা পাকা করে দিয়েছে। তার অন্যতম লিডার মাননীয় শুভেন্দু অধিকারী এই বেঈমানকে কোনোদিন ক্ষমা করবেন না। জয় মুন্নিবাসী, নমস্কার।